রাষ্ট্রপতি শাসন না হয় হয়তো বাংলাকে বাঁচানো যায়। ফোকাস করে কিচ্ছু হবে না, প্রপার অ্যাকশন না নিলে আইদার দে হ্যাভ টু বি অ্যারেস্টেড অর মানে সোকজ ফলোড বাই ডিপার্টমেন্টাল প্রসিডিং, না শাস্তি না দিলে কিচ্ছু হবে না। ওতে এতে কোনো কিছু যায় আসে না। কাকদ্বীপে যে ঘটনা দেখা যাচ্ছে, চন্দনপুর গ্রামে কালী প্রতিমার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা কি পুলিশের কাজ যে একটা ঘটনা ঘটেছে সেটাকে পুলিশ ধামাচাপা দেবে? দেখুন, পুলিশের একটাই কাজ আছে এখন, ভিকটিমকে রক্ষা করে আক্রমণকারীকে অ্যারেস্ট করা নয়, বা আক্রমণকারীর বিরুদ্ধে প্রপার ব্যবস্থা নেওয়া নয়। পুলিশ একটাই কাজ করছে যে এখন ভিকটিম যে হচ্ছে, হয় তাকে অ্যারেস্ট করে ফেলছে বা তাকেই অপরাধী দেখিয়ে দিচ্ছে। এক্ষেত্রে মা কালীকে কি করবে, মানে ভেবে পায়নি কি করবে। তো সেই জন্য দেখেছে মা কালীকে অন্যান্য জায়গায় ভিকটিমকে তুলে নিয়ে যাই, তার সঙ্গে সঙ্গে এটা তুলে নিয়ে যাই, হয়তো ভেবেছে ব্যাপারটাকে প্যাসিফাই করবে। তো প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া মানে এটা একটা মানে আমাদের পুলিশি ব্যবস্থার নতুনতম সংযোজন। এটা আমাদের এই শতাব্দীর একটা সেরা বলতে পারেন, যিনি করেছেন যে অফিসার, তাকে মানে তার মগজাস্ত্রের একটা মানে কি বলবো, এই আবিষ্কারের জন্য তাকে একটা পুরস্কার দেওয়া উচিত। মানে আমরা কোনোদিন দেখিনি মা কালীকেও প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া সম্ভব। আর সব থেকে বড় কথা, আমার এখনো জানা নেই যে আক্রমণকারীরা অ্যারেস্ট হয়েছে কিনা। তো আর কত, প্লিজ, মানে আর নিতে পারছি না। এর আগেও দেখা গেছে যে মেদিনীপুরের একটি গ্রামে, যেখানে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানেও প্রতিমা ভাঙচুর করেছে পুলিশ, সেখানেও পদক্ষেপ নেয়নি এবং এখানেও নেয়নি। নেবে না, তার কারণ হচ্ছে তাদের ওইভাবেই তৈরি করা হয়েছে এবং শাসক দল থেকে এইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ডিপ স্টেট থিওরি, এই যে বাংলাদেশ এবং তার পরবর্তীত মানে আগে পরে যে পরিস্থিতি আপনি দেখতে পাবেন, এটা গত কয়েক বছর ধরেই চলছে। এই ট্রেন্ডটা পশ্চিমবঙ্গে ছিল না। একেবারে যে ইনসিডেন্ট হতো না তা নয়, গত 2-3 বছর ধরে এটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং ইটস এ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। এটা জানি না মানে আমাদের এটা শেষ কোথায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উম, এই ঘটনা এটাই প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গটাকে একটা টার্গেটের মধ্যে রাখা হয়েছে যাতে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করা যায়। কুচবিহারে দেখা গেছে একজন পুলিশ সুপার, তিনি হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে এসে বাজি ফাটাচ্ছিল একটি বাচ্চা, তার উপর অত্যাচার করে, মারধর করে। মানে এছাড়াও সাউথ সিটিতেও দেখা গেছে একটি আবাসনের মধ্যে পুলিশ ঢুকে তাদের নিরীহ যে বাসিন্দারা তাদের মারধর করে। যখন বাসিন্দারা বলে ডকুমেন্টস কোথায় আপনাদের কাছে, আপনারা যে ধরে নিয়ে যাচ্ছেন বা বাজি বাজেয়াপ্ত করছেন, তখন পুলিশ সেটা দেখাতে পারেনি। দেখুন, একটা হতে পারে প্রিভেন্টিভ একটা অ্যারেস্ট, অনেক সময় হয়, অনেক সময় ল ভায়োলেশনের ক্ষেত্রে অনেক সময় তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নিয়ে গিয়ে, অনেক সময় তাকে থানায় নিয়ে গিয়ে বেল বন্ডে ছেড়ে দেয়। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে একজন মহিলার উপরে বা বাচ্চার উপরে এইভাবে যেটা আক্রমণের একটা প্রসঙ্গ উঠেছে, এটা কিন্তু পুলিশ, বিশেষ করে কোনো মহিলার উপরে গায়ে হাত তোলা যায় না, বা কাউকে অ্যারেস্ট করতে গেলে মহিলা বা শিশুদের ক্ষেত্রে অনেক আইন মেনে করতে হয়। তো কালকে বিশেষ করে মহিলার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, বাজি দেখুন, ওর থেকে অনেক বড় বড় অপরাধ ঘটেছে। তো বাচ্চাদের সেক্ষেত্রে তাকে গিয়ে যদি একটু শাসন করা হতো বা একটু বকাঝকা করা হতো, তার থেকে বেশি কিছু দরকার ছিল না। যখন এত নারী ধর্ষণ, খুন, এত ভ্রষ্টাচার, এত কিছু ঘটছে, এত কিছু খারাপ ঘটনা ঘটছে, ডাকাতি, ডেকয়েটি উইথ মার্ডার, এত কিছু ঘটছে, সেখানে কিছু না করতে পারে এই বাচ্চাদের ধরে আমরা পেটানো বা একজন মহিলার গায়ে হাত দেওয়া, এটা তো মানে আইনের মধ্যে পড়ে বলে আমার জানা নেই। পুলিশকে আমরা জানতাম যে পুলিশ রক্ষা করে আমাদের, কিন্তু আরজি করে দেখা গেছে একজন সিভিক ভলেন্টিয়ার, এবং দেখা গেছে উলুবেড়িয়াতে একজন হোম গার্ড যিনি ধর্ষণের হুমকি দিয়েছেন। তাহলে রক্ষক কি কোথাও ভক্ষক হয়ে উঠছে? এটা হচ্ছে শিক্ষার অভাব। পুলিশের আগে প্রপার ট্রেনিং হতো। কনস্টেবল লেভেলও সিভিক ভলেন্টিয়ার তো ছেড়ে দিয়েছি, তারা কোনো পুলিশের মধ্যেই পড়ে না, তাদের দিয়ে এখন পুলিশি ব্যবস্থাটা চালানো হয়। তাদের রাস্তা থেকে ধরে নিয়ে এসে একটা একটা জায়গার দায়িত্ব দেওয়া যায়। এটা মানে ওখানে তো, এখানে প্রাইমারিতে বা অন্যান্য শিক্ষাক্ষেত্রে 2 নম্বরের সার্টিফিকেট আছে, জাল আছে। আর এক্ষেত্রে তো কোনো সার্টিফিকেটেরই বালাই নেই, যাকে খুশি একে ইয়ে করা হয়, ডিপ্লয় করা হয়েছে।
এরা কি আদৌ পুলিশি ব্যবস্থা তৈরি করতে পারে? যা হওয়ার তাই হবে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়বে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এবং সব থেকে বড় কথা, এরাই থানা চালাচ্ছে, এরাই হসপিটাল চালাচ্ছে, এরাই স্কুল চালাচ্ছে, এরাই শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, তো হবেই এটা। এর ক্ষেত্রে তো অবাক হওয়ার কিছু নেই। সামনে নির্বাচন, এসআইআর শুরু হয়ে গেছে, এসআইআর যখন ম্যাপিং করা হচ্ছে দেখা গেছে 50% প্রায় অমিল সেখানে। দেখুন, সত্যি যদি ইন ট্রু স্পিরিট করা হয়, সংখ্যাটা কত যাবে বলা খুব কঠিন। একটা কথাই বলতে পারি, মানে শুধু মানে কি হয়েছে ব্যাপারটা, যে 50% কাছাকাছি নাম হয়তো নতুন নাম হতে পারে, কিন্তু তাদের যে ফ্যামিলি ট্রিটা ওটা কোথাও খুঁজে পাওয়া যায়, তার ফ্যামিলিদেরও কোথাও নাম ছিল। এটা তো অস্বাভাবিক ব্যাপার যে ভারতবর্ষে জন্মেছে, তার বাবা মা জন্মালো না, ছেলে মেয়ে চলে এলো, এটা তো হয় না। ফলে বোঝা যাচ্ছে যে অনুপ্রবেশটা কত বড় সমস্যা, এবং ভারতবর্ষকে রন্ধ্রে রন্ধ্রে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। এখান থেকে যদি বেরিয়ে না আসি, যারা এটা করেছেন মানে তারা দেশের সাথে গদ্দারি করেছেন, এটুকুই বলতে পারি। নৈহাটিতে দেখা গেছে যে প্রায় 4 দশক ধরে পাক নাগরিকরা বসবাস করতো, উঠে এসেছে এসআইআর লিস্টে। সব দেশেরই মানে এরকম, আরো যদি আপনি খুঁজলে হয়তো ওই ফিলিস্তিন বা আরো অন্যান্য দেশেরও নাগরিক পেতে পারেন। এটা তো সবে খোঁজা শুরু হয়েছে, দেখুন না কি দাম। অনেকেই বলছে রাষ্ট্রপতি শাসন দরকার, আপনি কি বলেন? আমার মনে হয় সত্যি মানে এমন একটা জায়গায় চলে গেছে, যদি রাষ্ট্রপতি শাসন না হয় হয়তো বাংলাকে বাঁচানো যায়। যদি এসআইআর হয়ে ভোটও হয় তাহলে সেই ভোট কি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে হবে? এবার ইলেকশন কমিশনকে সেটা করতেই হবে, কারণ এটা দেশের একটা নিরাপত্তার সাথে আজকে ব্যাপারটা জড়িয়ে গেছে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে উনি জন্মদিন, উনি দু একদিন ধরে যে ব্যাপারগুলো স্টেটমেন্ট দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় উনি সঠিক পদক্ষেপ এবার অতি অবশ্যই নেবেন। আজকে প্রায় 600 জনের মতো বুথ কর্মীকে শোকজ করেছে। শোকজ করে কিচ্ছু হবে না, প্রপার অ্যাকশন না নিলে আইদার দে হ্যাভ টু বি অ্যারেস্টেড অর মানে শোকজ ফলোড বাই ডিপার্টমেন্টাল প্রসিডিং, না শাস্তি না দিলে কিচ্ছু হবে না। ওতে এতে কোনো কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী ধর্ষণকে অনুমোদন দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ধর্ষকরা বুকে ভরসা পাচ্ছে যে না, ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে। একদল মানুষ ধর্ষণ হলে ধর্ষককে দায়ী করে, আরেকজন মানুষ তারা ধর্ষণ হলে ধর্ষিতাকে দায়ী করে। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে দ্বিতীয় দলের মধ্যে পড়েন, যিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি ধর্ষিতাদের ওপরই যাবতীয় দোষ চাপান। হাঁসখালির সময়ও তিনি ধর্ষিতার চরিত্র হনন করেছিলেন। মেয়েটির প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল ইত্যাদি বলে মেয়েটির চরিত্র হনন করেছিলেন। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি উনি কার্যত একটা তালিবানি ফতোয়া ঘোষণা করে দিচ্ছেন যে রাত্রিবেলা মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়, মেয়েদেরকে সাবধানে থাকতে হবে। আরে পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ, সেটা স্বীকার করে নিন। পুলিশ মন্ত্রী হিসেবে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছেন না। আপনার রাজ্যে মেয়েরা রাত্রিবেলায় সুরক্ষিত নয়, কিন্তু চোর খুনি দুষ্কৃতীরা রাত্রিবেলায় সুরক্ষিত, এটা প্রমাণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট আজকে ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি বলুন মুখ্যমন্ত্রী শেষ 15 বছরে কজন ধর্ষককে ফাঁসি কাটে ঝোলাতে পেরেছে? একজন কেউ না। কামদুনি থেকে কাটোয়া, করেয়া থেকে তমলুক, ধর্ষণ প্রমাণিত হয়ে যাওয়ার পরেও পুলিশি তদন্তে গাফিলতি থাকার কারণে একের পর এক ধর্ষকরা ছাড়া পেয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে ধর্ষকরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা ধর্ষকরা সুরক্ষিত, ধর্ষিতারা বা মেয়েরা সুরক্ষিত নয়। তো সেটাই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী, আপনি বাংলার লজ্জা, দেশের লজ্জা, নারী সমাজের লজ্জা এবং মনুষ্য সমাজের লজ্জা। আজকে মেয়েদের ওপর আপনি ফতোয়া ঘোষণা করছেন যে মেয়েরা রাত্রি 8টার সময় মেয়েটা বেরিয়েছিল, 8টার সময় তো আপনি কাজ থেকে বাড়ি ফেরেন, 8টার সময় তো মেয়েরা টিউশন করে বা টিউশন থেকে টিউশন পড়ে বাড়ি ফেলে। তাহলে কি সেটা বন্ধ হয়ে যাবে? সব বন্ধ হয়ে যাবে আজকে পশ্চিমবঙ্গের বুকে। আসল ফতোয়াটা ঘোষণা হওয়া উচিত নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন, ওনাকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া উচিত। উনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন, তাহলে বাংলার মঙ্গল, তাহলে নারী সমাজের মঙ্গল। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তো তিনি বলছেন যে আমাকে নয় পুলিশকে জিজ্ঞেস করুন। পুলিশ পুলিশ মন্ত্রী হওয়ার পরে পুলিশ মন্ত্রীটাকে, আপনি পুলিশ মন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিন, আপনি পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে
ওই রাজীব কুমার থেকে শুরু করে সমস্ত আইপিএস দেরকে কন্ট্রোল করে আপনি যে কোনো ঘটনা ঘটবে আপনি তখন দায়িত্ব নেবেন না, দায়িত্ব এড়িয়ে যাবেন, এটা কেন করছেন? আরে আমরা তো ধর্ষণ হলে দু ধরনের মডেল দেখতে পাচ্ছি। উত্তরপ্রদেশেও লখনৌয়ে ধর্ষণ হয়েছে, যোগী আদিত্যনাথের সরকার ওখানে এনকাউন্টার করে দিয়েছে। যে কথা আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবিটা তুলেছেন, যে কেন ধর্ষকরা আইডেন্টিফাই হওয়ার পরেও তাদেরকে কেন এনকাউন্টার করা হচ্ছে না? একবার এনকাউন্টার হোক, ধর্ষণ তত্তর তত্তর করে কমে যাবে। ধর্ষকদের বুকে তো ভয় ঢুকছে না। এই মুখ্যমন্ত্রীর রাজত্বে তো তারা বুকে ভরসা পাচ্ছে, এবং পুলিশ মন্ত্রী যত রকম ভাবে পারেন ধর্ষকদেরকে বাঁচাচ্ছেন, ধর্ষকদেরকে প্রোটেক্ট করছেন। উনি উনি কিন্তু কখনো পুলিশের দোষ দিচ্ছেন, কখনো বলছেন পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করুন আমার কি দায়িত্ব। তাহলে মশাই আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আঁকড়ে বসে আছেন কেন? ছেড়ে দিন পদটা। আপনার তো পদটা আঁকড়ে বসে থাকার কোনো কারণ হয় না, কোনো যৌক্তিকতা নেই। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি কি, উনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে যারা ধর্ষিতা হয়েছে, যারা মেয়ে, তাদের উপরই দোষ চাপিয়ে দিচ্ছেন। সুতরাং স্পষ্ট হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি থাকবেন নারীরা অসুরক্ষিত থাকবে। তাই কন্যা বাঁচাও মমতা হাটাও, একটাই স্লোগান। দাদা, আপনি লখনৌয়ের গণধর্ষণের কথাটা তুললেন, তো সেই নিয়ে মমতা ব্যানার্জি বলছেন যে ধর্ষিতাকে আদালতে পৌঁছানোর আগে পুড়িয়ে মেরে ফেলা হয়, সাংবাদিকদের ধরে নগ্ন করে জেলে পুরে রাখে, এমন অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা এই ঘটনাকে সমর্থন করি না, এখানে জিরো টলারেন্স নীতি চলে। কোথায় জিরো টলারেন্স নীতি? এখানে কত জায়গায় আপনাকে বলবো যে ধর্ষিতাদের, কাটোয়ার ধর্ষণের কথা যদি বলি, কাটোয়ায় যিনি ধর্ষিতা হয়েছিলেন 2013 সালে, তারপর প্রথমে বিচার পেল না, ধর্ষকরা ছাড়া পাওয়ার পর সেই ধর্ষিতাকে গিয়ে খুন করে দিল। এরকম কতগুলো ঘটনা, রাজগঞ্জ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে বীরভূম, ধর্ষকরা খুন করে দিচ্ছে, মেয়েদের অর্ধনগ্ন দেহ পাওয়া যাচ্ছে, ধর্ষণ করে খুন করে দিয়েছে। এই পুরুলিয়ার ঘটনা মাসখানেক হয়নি, সেখানে ধর্ষণ করেছে, তারপর থানায় অভিযোগ জানাতে গেছে ধর্ষিতা, তাকে মার্ডার করে দিয়েছে ধর্ষকরা। মুখ্যমন্ত্রী মুখে লিউকোপ্লাস্ট গুজে বসে থাকুক, ওনার মুখে কোনো কথা মানায় না। উনি বড় বড় রাজ্যের, আজকে আমি তো লখনৌয়ের কথা বললাম, যে এনকাউন্টারটা আজকে আপনার শুধুমাত্র যারা ধর্ষণ করেছেন তাদের সাথে তো তৃণমূলের যোগাযোগ পাওয়া যাচ্ছে, তারা তো তৃণমূলের সক্রিয় কর্মী, এটাও তো জানা যাচ্ছে। দুর্গাপুর ধর্ষণের, গণধর্ষণে যারা যুক্ত, এবং তারা তো সেই বিশেষ সম্প্রদায়ের যাদের ভোট ব্যাংকটাকে মুখ্যমন্ত্রী রাখতে একদম তৎপর থাকে, যাদের ভোট ব্যাংকে উনি হৃষ্টপুষ্ট হন। তাহলে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক বলেই, দুধেল গাই বলেই কি মুখ্যমন্ত্রীর হাত কাঁপছে ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে? পরিষ্কার করে আজকে জানান বাংলার মানুষকে। করে আর ধর্ষকরা ছাড়া পেয়ে গেল কেন? তারাও কি আপনার ওই বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংক বলে? অন্যান্য রাজ্য ছাড়ুন, বিহার উত্তরপ্রদেশের কথা বিহার উত্তরপ্রদেশের মানুষ ভাববে। আমি বাঙালি, আপনি বাঙালি, আপনি বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, বাংলার কথা বলুন। কোন জিরো টলারেন্সের আপনি কথা বলছেন? আপনি বলছেন যখন আপনার রাজ্যে কলেজ ক্যাম্পাসে মেয়ে ধর্ষিতা হচ্ছে, হাসপাতালে অন ডিউটি চিকিৎসক ধর্ষিতা হচ্ছে, বাড়ির ভেতরে গৃহবধূ ধর্ষিতা হচ্ছে, টিউশন পড়তে গিয়ে স্কুল পড়ুয়া ধর্ষিতা হচ্ছে, এমনকি কলেজ পড়ুয়া রাত 8টায় বেরিয়ে ধর্ষিতা হচ্ছে। তাহলে আপনার রাজ্যে কোন মহিলা সুরক্ষিত? শুধু আপনি আইপিএস প্রোটেকশন নিয়ে আপনি নিজের সুরক্ষাটা দেখছেন, বাংলার বাকি মেয়েদের কোনো সুরক্ষা দেখছেন না। আর তাই অন্য রাজ্যের উদাহরণ আনবেন না। ইউপির যদি কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে থাকে, ইউপিতে এই উদাহরণও রয়েছে, যেখানে ইউপিতে সরাসরি এনকাউন্টার হয়ে গেছে ধর্ষকদের। আপনি একটা উদাহরণ দেখান তো এরকম পশ্চিমবঙ্গে, 15 বছর একটা উদাহরণ দেখান। আমি 350টা উদাহরণ এখানে গুনিয়ে গুনিয়ে আপনাকে দেখিয়ে দেবো। উত্তরপ্রদেশে 350টি ধর্ষণের ঘটনায় ধর্ষকদের এনকাউন্টার করা হয়েছে। কই সেটার থেকে তো শেখেন না? যত খারাপ, যত বাজে, যত নিকৃষ্ট উদাহরণ আছে, সেইগুলোর থেকে কি অনুপ্রেরণা নেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন রইল। আপনি যেমনটা বললেন যে মুখ্যমন্ত্রী বারবারই বাইরের রাজ্যের সাথে নিজেদের রাজ্যের তুলনা করছেন এবং বলছেন যে 3 সপ্তাহ আগে ওড়িশায় 3টে মেয়ে নাকি সমুদ্র সৈকতে যখন ধর্ষণের শিকার হয়, তখন ওড়িশা সরকার কি করেছে? 3 সপ্তাহে 30টা যখন ধর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গে, আপনি কি করেছেন? আমি কি তালিকাটা পড়বো? শেষ 3 সপ্তাহ, এমনকি যদি শুধু মহালয়ার পর থেকেই পুজো, যে সময় আমরা নারী শক্তি, দেবী শক্তির আরাধনা করি, এমন একটা জেলা নেই যেখানে ধর্ষণ হয়নি।
পশ্চিমবঙ্গের 23টি জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনি বারবার বাইরের রাজ্যে কেন চলে যান? আপনার তো তাহলে পুলিশ মন্ত্রীর পদটা থেকে পদত্যাগ করে পর্যটন মন্ত্রী হওয়া উচিত। আপনি বাইরের রাজ্যে ঘুরে বেড়ান। ওনার এত বিজেপি শাসিত রাজ্য ভালো লাগে যে উনি বিজেপি শাসিত রাজ্যে চলে যান, উড়িষ্যায় চলে যান, ইউপিতে চলে যান। আরে বাবা, আপনারা ওখানে একটা পঞ্চায়েতে সিট পান না, পঞ্চায়েতের দায়িত্বেও তৃণমূল ওখানে নেই। আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলার মানুষ, আপনি বাংলার মানুষের কাছে অ্যাকাউন্টেবল। আপনি সেখানে বলুন আপনি কি করেছেন। আপনি সেটা করতে পারছেন না, আপনি ধর্ষকদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আপনার কথায় ধর্ষকরা আরো বেশি করে ধর্ষণ করতে উদ্যত হচ্ছে। তারা জানে যে পশ্চিমবঙ্গে রেপ কালচারকে মানে কার্যত প্রশ্রয় দেন যিনি, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এমতাবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে আজকে যে শাসন চলছে, সেই শাসনটা কার্যত আইএসআইএস এর শাসন। এই শাসনে মহিলাদের কোনো নাগরিক নিরাপত্তা নেই, মেয়েরা কোনো নাগরিক নিরাপত্তা পাচ্ছে না, এটা স্পষ্ট হয়ে গেছে। একজন কন্যা সন্তানের পিতা হন, কারুর স্বামী হন, কারুর ভাই হন, কারুর দাদা হন, আপনি সুরক্ষিত বোধ করেন না আপনার মেয়েদের জন্য। আর মুখ্যমন্ত্রী তো হাত তুলে নিয়েছে, রাত্রিবেলায় মেয়েদের বেরোনো যাবে না। তাহলে এমতাবস্থায় একটাই করণীয়, এই অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রীকে তার ক্ষমতা থেকে সরানো। শুভেন্দু অধিকারীর যে ভাষা বলছেন, যে বক্তব্য রাখছেন, সেই মডেলে বাংলায় ধর্ষকদের বিরুদ্ধে এনকাউন্টার রাজ আনা উচিত। তবেই বাংলায় ধর্ষণ কমবে। নাহলে আপনি বলুন, 11 থেকে এই 26 সাল আসতে চললো, 50,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। এনসিআরবি রিপোর্টে স্পষ্ট 50,000 ধর্ষণ, এবং একজন ধর্ষকও না যাবজ্জীবন সাজা পেয়েছে না ফাঁসি পেয়েছে। তাহলে ধর্ষকরা তো জানে আজকে জেল যাব, 2 মাস পর ছাড়া পেয়ে যাব। এইটাই যদি থাকে তাহলে তো এর থেকে তো মানে দুর্ভাগ্যের কিছু নেই। তিনি যে বলছেন আমাদের রাজ্যে 1-2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয়, এমনকি নিম্ন আদালতে মৃত্যুদণ্ড অব্দি দেওয়া হয়। তারপর উচ্চ আদালতে গিয়ে কি হয়? হ্যাঁ, ঠিক কথা উনি বলছেন। এমন পুলিশি তদন্ত, এমন জঘন্য পুলিশি তদন্ত হয় যাতে নিম্ন আদালতে ফাঁসি ঠাসি হয়ে যায়, উচ্চ আদালতে গিয়ে তারা ড্যাং ড্যাং করে বেকসুর খালাস হয়ে যায়। কামদুনি থেকে করে তো তার প্রমাণ হয়ে গেল। আজকে দুর্ভাগ্য হচ্ছে কামদুনির ধর্ষকরা আমার আপনার এই ইন্টারভিউটা বসে বসে মাংসের ঝোল ভাত খেতে খেতে তাড়িয়ে তাড়িয়ে দেখবে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। চার্জশিট হয়ে যাচ্ছে, কিন্তু এমন চার্জশিট হচ্ছে যে চার্জশিটের কোনো মূল্য নেই, হাইকোর্টে গিয়ে সেই চার্জশিট টিকছে না। তো আমার কথা হচ্ছে এইখানেই তো বিরোধী দলনেতা একটি প্রস্তাব এনেছিলেন বিধানসভার বুকে, যদি পুলিশি তদন্তে গাফিলতি থাকে সেই পুলিশকে সাসপেন্ড করা হোক। মুখ্যমন্ত্রী কেন সেই পদক্ষেপে সায় দিলেন না? একটু আগে আপনি বললেন, মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করুন। তাহলে যে পুলিশের তদন্তে গাফিলতি থাকবে সেই পুলিশকে সাসপেন্ড করার আইন উনি আনছেন না কেন? নাকি মুখ্যমন্ত্রী এবং তার দল সচেতনভাবে পুলিশকে দিয়ে বিভিন্ন ধর্ষণের মামলায়, যেহেতু তাদের দুধের গাই ভোট ব্যাংকরা ধর্ষক থাকে, পুলিশকে দিয়ে এমন চার্জশিট এবং এমন কেস সাজান যাতে করে তারা নিম্ন আদালতে সাজা পেলেও উচ্চ আদালতে তাদের সাজা মকুব হয়ে যায়। এইটা পরিষ্কার করে বলুন, না হলে পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ তদন্তে ব্যর্থ সেই পুলিশের চাকরি থাকবে কেন? বিরোধী দলনেতা তো এই প্রস্তাব এনেছিলেন অপরাজিতা বিলের সময়, কেন সেই প্রস্তাবে সম্মতি দিলেন না এই রাজ্যের সরকার? তার মানে রাজ্য সরকারের মনে কোনো ভয় রয়েছে। এই ধর্ষণের মতো নৃশংস অপরাধের ঘটনা যে দিন দিন বেড়েই চলেছে, তাহলে এর দায়টা কে নেবে? দায়টা কার নিতে হবে? দায়টা এখন কন্যা সন্তানদের নিতে হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী তো নেবেন না, মুখ্যমন্ত্রী তো দায় খালাস করে নিয়েছেন। আমার পুলিশের কোনো দায় নেই, সরকারি জায়গা বেসরকারি জায়গা ভেদে উনি দায়িত্ব ভাগ ভাগ করে দিচ্ছেন। এটা গোটা ভারতবর্ষে নয়, গোটা ভূভারতে আপনি কোথাও দেখতে পাবেন না যে কোনো মুখ্যমন্ত্রী বলছেন এটা সরকারি ধর্ষণ, এটা বেসরকারি ধর্ষণ। এইখানের দায় সরকারের, এখানের দায় সরকারের নয়। এরকম মানে ক্লাসিফিকেশন আপনি কোনো রাজ্যে দেখতে পাবেন না, যেটা মুখ্যমন্ত্রী করছেন। এবং সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী তো এখন আপনাদেরকে, আপনাদের মতো মহিলা সাংবাদিক যারা মানে কাজ করে খেটে খান, তাদের জন্য তো টাইম বেঁধে দিয়েছেন যে সূর্য ডুবে যাবে আপনারা ঘরে ঢুকে যাবেন, তাহলে তো দায় আপনাদেরই। এরপর কিছু হলে আপনি কাকে দায় দেবেন? দায় তো আপনাকে নিতে হবে। আপনার সাথে যদি কোনো ভুল কাজ হয় এই রাজ্যের বুকে, কোনো মেয়ের সাথে যদি ভুল কাজ হয়, দায় সেই মেয়ের, সেই লক্ষ্মীর ভান্ডার পাওয়া সেই মেয়ের, সেই কন্যাশ্রী পাওয়া সেই মেয়ের। আপনাদেরকে যেহেতু লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে, আপনাকে যেহেতু কন্যাশ্রীর টাকা দিচ্ছে, তাই এইটুকু দায় তো আপনাকে রাজ্য সরকারের হয়ে নিতেই হবে।
যে হ্যাঁ, আমি যদি ধর্ষিতা হই, আমি যদি শ্লীলতাহানির শিকার হই, আমি যদি খুনও হই, আমার সাথে যদি কসবা ল কলেজের মতো পরিণতি হয়, দুর্গাপুরের মতো পরিণতি হয়, কিংবা অভয়ার মতো পরিণতি হয়, দায় আমার। আমার মুখ্যমন্ত্রী কিচ্ছুটি জানেন না। উনি একজন নির্বোধ শিশু, উনি কিচ্ছু, নিষ্পাপ শিশু, উনি কিচ্ছু করেন না। উনি শুধুমাত্র অন্যান্য রাজ্যের ঘাড়ে, বিরোধী দলের ঘাড়ে, বিরোধী দলনেতার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত থাকেন। এই কাজটা উনি জানেন, এর বাকি উনি কিচ্ছু জানেন না। কয়েকদিন আগে ইডি তল্লাশি চালিয়েছে বেশ কিছু তৃণমূল নেতাদের বাড়িতে, এবং সুজিত বোসের ছেলের ধাবা থেকে প্রায় 45 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে যখন বসুকে প্রশ্নের মুখে ফেলা হয়, তিনি বলেন যে ভোট আসলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায় এবং বেছে বেছে টার্গেট করেন এই তৃণমূলের সক্রিয় নেতাদেরই। দেখুন, আমি একটা কথা বলি, এই পৌর নিয়োগ দুর্নীতিতে যে ইডি তদন্ত করছে, এটা সত্যি মানে একটা ঘন অন্ধকারের বনে ইডি কার্যত একটা ছোট্ট, মানে খুব কম পাওয়ারের টর্চ জেলে ঘুরে বেড়াচ্ছে। এর কারণ হচ্ছে 2018 সালে এই পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত হাইকোর্টের নির্দেশে 4 বছর রাজ্য পুলিশের হাতে থাকে, এবং তখন এই রাজ্য পুলিশের লোপাটশ্রী বিভিন্ন পুলিশের অফিসাররা যা তথ্য প্রমাণ ছিল সব লোপাট করে দিয়েছে। আমি একটা উদাহরণ দিই, পানিহাটি পৌরসভা 27,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তাদের ওএমআর শিট গুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। যাতে এবার আপনার কাছে যদি ওএমআর শিট না থাকে, কোনো তথ্য প্রমাণ না থাকে, ইডি কি করবে আজকে এসে? সব তো তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে। যে হার্ড ডিস্ক গুলো দেওয়ার কথা, সে হার্ড ডিস্ক গুলোকে ইডি সিবিআই এর হাতে রাজ্যের পুলিশ তুলে দিচ্ছে না, রাজ্যের প্রশাসন তুলে দিচ্ছে না। সুতরাং এমতাবস্থায় দাঁড়িয়ে মানে ইডি বা সিবিআই কে যে তদন্তই করতে হচ্ছে, কার্যত মানে মানে অন্ধের মতো একটা তদন্ত করতে হচ্ছে, কারণ রাজ্যের মানে অসহযোগিতা, চূড়ান্ত একটা মানে 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 প্রতিকূল পরিস্থিতি, একটা মানে অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার। কারণ রাজ্যের পুলিশ তো যা তথ্য প্রমাণ লোপাট করে সুজিত বসুদের বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এ কথা কি সত্যি নয় যে সুজিত বসু যখন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখন ওই পৌরসভায় যে 22 জনের নিয়োগ হয়েছে, সেই নিয়োগ সঠিক পৌর নিয়োগের নিয়ম মেনে হয়নি, তাদের কোনো ওএমআর শিট বা অ্যাডমিট কার্ড পাওয়া যায়নি? এটা কি সত্যি নয়? চলে আসুন কামারহাটি পৌরসভায়, সুজিত বসুর দুজন ঘনিষ্ঠ আত্মীয় যারা পৌরসভায় চাকরি পেয়েছে, তাদের কোনো অ্যাডমিট কার্ড নেই, তারা পরীক্ষায় বসেছে, কোনো প্রমাণ নেই, অথচ তারা চাকরি পেয়ে গেছেন। এটা কি উনি অস্বীকার করতে পারেন? উনি বারবার বলতে পারেন ইডি প্রতিহিংসা পরায়ণ, এই সিবিআই প্রতিহিংসা পরায়ণ, কিন্তু সুজিত বসু কি বুকে হাত রেখে একবার বলতে পেরেছে আপনাদের ক্যামেরার সামনে যে না, আমি যতদিন চেয়ারম্যান ছিলাম পৌরসভার একটা চাকরি বিক্রি করিনি? এ তো হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। সুপ্রিম কোর্টে আটকাতে গেছিল এই সুজিত বোস, সুপ্রিম কোর্ট কেন আটকায়নি? কেন বলেননি ওনার বিরুদ্ধে তদন্ত বন্ধ হোক? তার মানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট তদন্তের প্রাইমা ফেসি প্রমাণ হয়েছে। আজকে রাজ্য পুলিশ প্রশাসন তৃণমূলের হাতে আছে বলে বেঁচে যাচ্ছে। 26-এ বিজেপির সরকার আসবে, এই সব কটা চাকরি চোর যারা বাংলার যুবক যুবতীদের চাকরিগুলোকে চুরি করেছে, তাদেরকে জেলে ভরার দায়িত্ব আমরা পালন করব। তখন যে গর্তেই লোকাক না কেন, তাদেরকে তুলে আনবো আমরা। রাজ্যে এসআইআর তো শুরু হয়ে গেছে, আমরা দেখেছি বরাবরই তৃণমূল এর বিরোধিতা করে এসছে, এবং নির্বাচন কমিশনের সিইও কে নানা রকম আহ দুর্নীতির অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেড়ে খেলবেন না এই ধরনের মন্তব্য করছেন। এছাড়াও এই এসআইআর কে এনআরসির চোখে দেখছেন মুখ্যমন্ত্রী। এই সব কিছু নিয়ে এইটা কি মুখ্যমন্ত্রীর যথাযথ একটা মন্তব্য? মুখ্যমন্ত্রীর তো এই এক বস্তা পচা স্ক্রিপ্ট। যখনই কিচ্ছু হয়, সিএ এর সময় আমরা দেখেছি এই সিএ হলেই এনআরসি ক্যা ক্যা ছি ছি করেছিলেন। সিএ লাগু হয়েছে, প্রায় 20,000-এর মতো মানুষ সিএ তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন এই পশ্চিমবঙ্গের মাটি থেকে। কজনের এনআরসি হয়েছে বা কজনের নাগরিকত্ব চলে গেছে বলুন তো? একজনেরও না। মুখ্যমন্ত্রী একজনেরও উদাহরণ দেখতে পারবেন না। এইবার এসআইআর এ বৈধ ভোটার যারা রয়েছে, তারা ভোটার লিস্টে থাকবে। সাদ রাডির মতো বাংলাদেশি জঙ্গি যারা ভোটার তালিকায় বসে রয়েছে, তাদেরকে লাথি মেরে তাড়ানো হবে। এটাই তো নিয়ম, এটাই তো তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নির্বিশেষে সকলকে গ্রহণ করা উচিত। যে বৈধ নাগরিক যারা, যারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে থাকবে। কোনো পাকিস্তানের নাগরিক কেন ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে? কোনো বাংলাদেশের নাগরিক কেন ভোটার তালিকায় থাকবে? এতে কার আপত্তি হচ্ছে?
বুদ্ধ ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন 2002-3 সালে, তখনও তো এসআইআর হয়েছিল। 28 লক্ষ নাগরিকের নাম বাতিল হয়েছিল, যাদের মধ্যে প্রায় 18 লক্ষই বাংলাদেশি জঙ্গি ছিলেন। মুখ্যমন্ত্রীর তো তখন বুক কাঁপেনি না? তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আপত্তি জানিয়েছিলেন না? আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছিলেন? আজকে আপত্তি কেন? আজকে ওই বাংলাদেশি জিহাদি জামাতিগুলোকে নিজের ভোট ব্যাংক বানিয়েছেন বলে। ওই সাদরানি তো নিজেই বলেছেন যে আমাকে তৃণমূলের নেতারা আমাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, আমি তৃণমূলের ভোটার। তো তার মানে বাংলাদেশি জঙ্গিরা তৃণমূলের ভোটার, এটা প্রমাণ হয়ে গেছে। মৃত ভোটার আমরা দেখেছি, দ্বিজেন মুখার্জি 3 বছর আগে মারা গেছেন, তবু পৌরসভা ভোটে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে গেছেন। আপনি কি চান এরকম কোনো মৃত ভোটার ভোট দিক? তো বহিরাগত ভোটার, বাইরের দেশের ভোটার, বাংলাদেশি ভোটার প্রিসাইজলি বলতে গেলে, এবং মৃত ভোটার, এদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ যাবে। কেন অসুবিধা রয়েছে? সৌগত রায় তৃণমূলের সাংসদ, তিনি তো স্বাগত জানিয়েছেন, বলছেন হ্যাঁ এই এসআইআর বহু বছর হয়েছে, বহুবার, স্বাধীনতার পর ভারতবর্ষে বহুবার হয়েছে, এটা অস্বীকার করতে কেউ পারেন? মুখ্যমন্ত্রী জানেন চাকরি দিতে পারেন না, কারখানা খুলতে পারেন না, নারীদের নিরাপত্তা দিতে পারেন না, ব্যবসা দিতে পারেন না, রোজগার দিতে পারেন না, কোনো কিচ্ছু দিতে পারেন না, একটা নেই রাজ্য বানিয়েছেন। তাহলে মানুষকে ভয় দেখাতে হবে, একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে হবে। সিএ বিরোধী আন্দোলনে আমরা দেখেছিলাম হাজার হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি পুড়ে কার্যত একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে গেছিল রাজ্যে। উনি দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, উনি আবার চাইছেন একটা ভাতৃঘাতী দাঙ্গা হোক। সেই জায়গাতে উনি বাংলার মানুষকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে এসআইআর এর গুরুত্ব কি। বিহারে এসআইআর হয়েছে, কোনো বৈধ নাগরিকের নাম বাদ যায়নি, বাংলাতেও কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না। বৈধ নাগরিক বাদ দিতে চায় তৃণমূল। তৃণমূল বৈধ নাগরিকদের বাদ দিয়েছে, যারা বিজেপির ভোটার তাদেরকে নিজেদের বিএলওদের দিয়ে, ইআরওদের দিয়ে বাদ দিয়েছে। এরকম একাধিক উদাহরণ কালনা থেকে রাজারহাট গোপালপুর আমি আপনাদের দেখাতে পারি, সংবাদ মাধ্যমেও এসেছিল লোকসভার আগে। তো বৈধ ভোটারদের বিরুদ্ধে রয়েছে তৃণমূল, আর অবৈধ ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দিতে চায় তৃণমূল। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বৈধ ভোটাররা ভোটার তালিকায় থাকবেন, অবৈধ ভোটারদেরকে বের করা হবে। এটাই এসআইআর এর সার্থকতা। অসংখ্য ধন্যবাদ।